সম্পূর্ণ গল্প। কলেজ ফাংশনে আমি গান গাইছিলাম, আর আমার ছেলে মঞ্চের নিচে দাঁড়িয়ে আমার দিকে এমন চোখে তাকাচ্ছিল যেন আমি তার প্রেমিকা। আমাদের পাড়ার সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে বলেছিল। ছেলে বলল, মা আমিও যাব। মঞ্চে গিয়ে কি তুমি যে আমার গানটি গাইছিলাম। হঠাৎ দেখি ছেলে মঞ্চের ঠিক সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। তার চোখে অদ্ভুত দৃষ্টি, যেন সে প্রেমে পড়া কোনো যুবক, আর আমি তার প্রিয়তমা। গান শেষ করে মঞ্চ থেকে নামলাম। সে এগিয়ে এসে বলল, মা তুমি অসাধারণ গেয়েছ। বাড়ি ফেরার পথে সে বলল, মা তুমি যখন গাইছিলে আমার মনে হচ্ছিল তুমি আমার জন্যই গাইছ। কি বলিস তুই? আমি বলছি, আমি চাই তুমি শুধু আমার জন্যই গাও। আমরা দূরে কোথাও চলে যাই। আমি তোমার স্বামী হই, তুমি আমার স্ত্রী হও। প্রতিদিন সন্ধ্যায় তুমি আমার জন্য গান করবে। আমি থমকে দাঁড়ালাম। তুই পাগল হয়ে গেছিস? হ্যাঁ মা, তোমার প্রেমে পাগল। বিয়ে কর আমাকে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়াঙ্কা দাস। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম রাহুল দাস, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, সৌরভ আর পূজা। সৌরভ ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। পূজা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। সেদিনের সেই ঘটনার পর থেকে আমার মনের মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করতে শুরু করল। আমার ছেলে সৌরভ সত্যিই কি বলেছিল, নাকি আমি ভুল শুনেছি? কিন্তু তার চোখের সেই দৃষ্টি, সেই কথাগুলো, সব কিছুই তো পরিষ্কার মনে আছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি সৌরভ আমার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। মা তুমি কি আমাকে নিয়ে ভাবছ? কি বলিস তুই? কাল রাতে তুমি ঘুমের মধ্যে আমার নাম ধরে ডাকছিলে। আমি চমকে গেলাম। আমি সত্যিই কি ঘুমের মধ্যে তার নাম ধরে ডেকেছি? তুই ভুল শুনেছিস নিশ্চয়ই। না মা, আমি ভুল শুনিনি। তুমি বলছিলে, সৌরভ তুই কোথায়? আমার কাছে এস। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। এটা কি হচ্ছে আমার সাথে? সারাদিন আমার মন অস্থির লেগে রইল। রান্নাঘরে কাজ করছি, কিন্তু মন পড়ে আছে সৌরভের কথায়। তার সেই অদ্ভুত প্রস্তাব, তার চোখের সেই তাকানো। আমি কি সত্যিই তাকে নিয়ে এমন ভাবনা ভাবছি? দুপুরে স্বামী অফিস থেকে ফিরে এসে বলল, প্রিয়াঙ্কা তুমি আজকে একটু অন্যরকম লাগছ। কি ব্যাপার? কিছু না কিছু তো একটা আছে। তুমি আজ সকাল থেকে এমন চুপচাপ কেন? আমি কি বলবো তাকে? যে আমার নিজের ছেলে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে? যে আমি নিজেও কেন জানি এই ব্যাপারে ভাবছি? শুধু মাথাটা একটু ভার লাগছে। সন্ধ্যায় সৌরভ বাড়ি ফিরল। তার চোখে আবার সেই অদ্ভুত চাহনি। আমার দিকে এমনভাবে তাকাল যেন আমি কোনো অপরিচিত নারী। মা আজ রাতে আমার সাথে টিভি দেখবে? তোর বাবা তো আছে। বাবা তো ঘুমিয়ে যাবে। শুধু তুমি আর আমি। না সৌরভ, তুই নিজে দেখ। কেন মা? তুমি কি আমাকে এড়িয়ে চলছ? আমি তার দিকে তাকালাম। তার চোখে কষ্টের ছাপ, কিন্তু সেই সাথে আরও কিছু, একটা আকাঙ্ক্ষা। রাতে খাবার টেবিলে বসেছি। স্বামী, আমি, সৌরভ আর পূজা। হঠাৎ সৌরভ বলল, বাবা আমি একটা কথা বলবো। বল। আমি মনে করি মা অনেক একা একা থাকে। তুমি তো সব সময় অফিসে। মায়ের সাথে কেউ কথা বলে না। তাই না কি? প্রিয়াঙ্কা তুমি কি একা একা থাক? আমি কিছু বলার আগেই সৌরভ বলে উঠল, হ্যাঁ বাবা, মা অনেক দুঃখী থাকে। আমি তাই ভাবছি। কি ভাবছিস? আমি যদি মায়ের সাথে বেশি সময় কাটাই, মায়ের যত্ন নিই, মা যা চায় তাই করে দিই। রাহুল হেসে বলল, সেটা তো ভালো কথা। তুই মায়ের যত্ন নিবি। খাওয়ার পর সবাই নিজ নিজ রুমে চলে গেল। আমি রান্নাঘরে পাত্র ধুচ্ছি। হঠাৎ সৌরভ এসে আমার পেছনে দাঁড়াল। মা হুম। আমি তোমাকে সাহায্য করব। সে আমার হাত থেকে থালা নিয়ে ধুতে শুরু করল। আমি লক্ষ্য করলাম সে আমার খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে। তার হাত মাঝে মাঝে আমার হাতে স্পর্শ করছে। সৌরভ তুই একটু দূরে দাঁড়া। কেন মা?
আমি তো শুধু সাহায্য করছি তবুও সে আমার দিকে তাকাল। মা, তুমি কি আমাকে ভয় পাও? না। কেন পাব? তাহলে দূরে দাঁড়াতে বলছ কেন? আমি কিছু বলতে পারলাম না। সত্যিই তো, আমি কেন তাকে দূরে দাঁড়াতে বললাম? পাত্র ধোয়া শেষ হলে আমি রুমে যেতে যাব, এমন সময় সৌরভ আমার হাত ধরল। মা, আমি তোমার সাথে কথা বলব। কি কথা? প্রাইভেট কথা এখানেই বল। না, এখানে না। চল, তোমার রুমে যাই। না সৌরভ, যা বলার এখানেই বল। সে আমার হাত ছেড়ে দিল। তার চোখে হতাশা। মা, তুমি কি আমাকে ভালোবাস? অবশ্যই। তুই তো আমার ছেলে না, আমি সেই ভালোবাসার কথা বলছি না আমার বুকটা ধক করে উঠল। তুই কি বলতে চাইছিস? আমি বলতে চাইছি, তুমি কি আমাকে একজন পুরুষ হিসেবে ভালোবাস? সৌরভ, তুই কি বলছিস? তুই তো আমার আমি জানি মা। কিন্তু আমি চাই তুমি আমাকে ভিন্নভাবে দেখ। আমি তোমার ছেলে নই, আমি তোমার প্রেমিক আমি পিছিয়ে গেলাম। সৌরভ, তুই পাগল হয়ে গেছিস? হয়তো। কিন্তু এটাই সত্যি। আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে আমার মাথা ঘুরে গেল। এটা কি হচ্ছে? আমার নিজের ছেলে আমাকে এসব কথা বলছে। সৌরভ, তুই বাড়াবাড়ি করছিস। তোর রুমে যা না মা, আমি আর পারছি না। প্রতিদিন তোমাকে দেখি, তোমার কাছে থাকি, কিন্তু তোমাকে স্পর্শ করতে পারি না। তোমাকে জড়িয়ে ধরতে পারি না সৌরভ, থাম। এসব কথা বলিস না কিন্তু সে থামল না। সে আমার আরও কাছে এসে দাঁড়াল। মা, আমি জানি এটা ভুল। কিন্তু আমি তোমার প্রেমে পড়েছি। তুমি এত সুন্দর, এত আকর্ষণীয়। বাবা তোমার যত্ন নেয় না, তোমাকে ভালোবাসে না। কিন্তু আমি তোমাকে রানীর মতো রাখব। আমি আর শুনতে পারলাম না। আমি দ্রুত আমার রুমে চলে গেলাম এবং দরজা বন্ধ করে দিলাম। কিন্তু রুমে গিয়েও আমার মন শান্ত হল না। সৌরভের কথাগুলো বারবার মনে পড়তে লাগল। সে সত্যিই আমাকে ভালোবাসে? একজন নারী হিসেবে? আমি আয়নার সামনে দাঁড়ালাম। সত্যিই তো, আমি এখনও বেশ দেখতে। ৪৪ বছর বয়সেও আমার চেহারায় যৌবন আছে। হয়তো সৌরভ সেটাই লক্ষ্য করেছে। কিন্তু এটা তো ভুল। সে আমার ছেলে। আমি তার মা। এসব চিন্তা আমার মাথায় আসা উচিত নয়। কিন্তু আসছে। আমি চাইছি না, তবুও আসছে। পরের কয়েকদিন সৌরভ আমাকে এড়িয়ে চল। সে যখন বাড়িতে থাকে, আমি রুমে থাকি। আমি যখন রান্নাঘরে, সে তখন তার রুমে। কিন্তু আমি লক্ষ্য করলাম, সে মাঝে মাঝে আমার দিকে তাকায়। দূর থেকে। আমি যখন কাপড় মেলি, সে জানালা দিয়ে দেখে। আমি যখন উঠানে কাজ করি, সে বারান্দায় এসে দাঁড়ায়। একদিন সকালে আমি স্নান সেরে শাড়ি পরছি। হঠাৎ আয়নায় দেখি সৌরভ আমার রুমের দরজার ফাঁক দিয়ে উকি দিচ্ছে। আমি চমকে গেলাম। সৌরভ! সে দ্রুত সরে গেল। আমি দরজার কাছে গিয়ে দেখি সে নেই। কিন্তু আমি জানি সে ছিল। এভাবে আরও কয়েকদিন কেটে গেল। আমি লক্ষ্য করলাম, সৌরভ আমাকে লুকিয়ে লুকিয়ে দেখে। আমি কাজ করি, সে দেখে। আমি হাঁটি, সে দেখে। একদিন বিকেলে পূজা বান্ধবীর বাড়ি গেছে। রাহুল অফিসে। শুধু আমি আর সৌরভ বাড়িতে। আমি রান্নাঘরে চা বানাচ্ছি। সৌরভ এসে দাঁড়াল। মা হুম। আমি একটা কথা বলবো। আমি তার দিকে তাকালাম। তার চোখে আবার সেই পুরনো চাহনি। কি কথা? আমি আর পারছি না এভাবে তোমার কাছে থেকেও দূরে থাকা সৌরভ, আবার শুরু করিস না মা, আমি তোমাকে ভালোবাসি। এটা আমি পারি না মানতে আমি চায়ের কাপ রেখে দিলাম। সৌরভ, এসব কথা বন্ধ কর। কিন্তু সে আমার কাছে এসে দাঁড়াল। খুব কাছে। মা, তুমি কি আমাকে একটুও ভালোবাস না? একজন পুরুষ হিসেবে? আমি তার দিকে তাকালাম। তার চোখে এমন আকুতি, এমন ভালোবাসা যে আমার মন গলে গেল। সৌরভ বল মা। সত্যি বল। তুমি কি আমাকে একটুও ভালোবাস না? আমি কিছু বলতে পারলাম না। কারণ আমি জানি না আমার মনে কি আছে। আমি কি সত্যিই তাকে ভালোবাসি? একজন নারী হিসেবে একজন পুরুষকে যেভাবে ভালোবাসে?
মা, উত্তর দাও। আমি ভাবছি কি বলবো, এমন সময় হঠাৎ দরজার কড়া পড়ল। কে এসেছে? সৌরভ দরজা খুলতে গেল। দেখি আমাদের প্রতিবেশী সুনন্দা দিদি। ও সৌরভ, তোর মা আছে? হ্যাঁ দিদি। মা। আমি বেরিয়ে গেলাম। সুনন্দা দিদি বলল, প্রিয়াঙ্কা, তুমি আজ বিকেলে আমাদের বাড়ি আসবে? একটা পারিবারিক অনুষ্ঠান আছে কি? অবশ্যই দিদিকে। সুনন্দা দিদি চলে গেলেন। কিন্তু যাওয়ার আগে তিনি একটা কথা বললেন যা আমার মনে গেঁথে গেল। প্রিয়াঙ্কা, তোর ছেলেটা বেশ বড় হয়ে গেছে। দেখতেও ভালো। তুই তাকে বিয়ের কথা ভাবিস না? আমি হেসে বললাম, এখনো সময় আছে কি। কিন্তু ভেতরে ভেতরে আমার মনে একটা অদ্ভুত অনুভূতি হল। বিয়ে? সৌরভের বিয়ে? দিদি চলে গেলে সৌরভ আমার কাছে এল। মা, তুমি আমার বিয়ে দিতে চাও? এখনো সময় আছে গি। কিন্তু আমি বিয়ে করতে চাই না গি। কেন? কারণ আমি ইতিমধ্যে কাউকে ভালোবাসি গু। আমি তার দিকে তাকালাম। কাকে? তুমি জান? আমার বুকটা ধক করে উঠল। আমি কিছু না বলে রান্নাঘরে চলে গেলাম। সন্ধ্যায় আমি সুনন্দা দিদির বাড়ি গেলাম। সেখানে অনেক মানুষ। সবাই খুশি। একটা পারিবারিক আনন্দের আমেজ। কিন্তু আমার মন উদাস। আমি ভাবছি সৌরভের কথা। তার সেই প্রস্তাব। তার সেই ভালোবাসার কথা। সুনন্দা দিদি আমার কাছে এসে বসলেন। প্রিয়াঙ্কা, তুমি একটু অন্যমনস্ক লাগছ। কি ব্যাপার? কিছু না দিদিগু। কিছু একটা তো আছে। বল দেখিগু। আমি দিদিকে সব বলতে পারি না। কিন্তু মনের ভার কমানোর জন্য একটু ইশারায় বললাম। দিদি, যদি কোনো ছেলে তার মায়ের প্রতি অন্যরকম অনুভূতি রাখে তাহলে সেটা কি? সুনন্দা দিদি অবাক হয়ে তাকালেন। মানে? মানে যদি কোনো ছেলে তার মাকে মা হিসেবে না দেখে, একজন নারী হিসেবে দেখে? ওহ, এটা একটা মানসিক সমস্যা। এডিপাল কমপ্লেক্স বলে। মনোবিদরা এই নামে চেনেন ঘ। সেটা আবার কি? এটা একটা মানসিক অবস্থা যেখানে ছেলেরা তাদের মায়ের প্রতি রোমান্টিক আকর্ষণ অনুভব করে। সাধারণত ছোটবেলায় এটা হয়, কিন্তু কখনো কখনো বড় হয়েও এই সমস্যা থেকে যায়। এটার কোনো সমাধান আছে? অবশ্যই। কাউন্সেলিং করলে এটা ভালো হয়ে যায়। কিন্তু তুমি এসব কেন জানতে চাইছ? শুধু জানতে ইচ্ছা হলো। বাড়ি ফিরে এসে দেখি সৌরভ তার রুমে। আমি আমার রুমে গিয়ে ভাবতে লাগলাম। সুনন্দা দিদি যা বললেন সেটা কি সৌরভের ক্ষেত্রে প্রযোজ্য? তার কি সত্যিই মানসিক সমস্যা আছে? কিন্তু তাহলে আমার কি হল? আমিই বা কেন তার কথাগুলো নিয়ে এত ভাবছি? আমার কি মনে হচ্ছে না যে তার প্রস্তাব একেবারেই অগ্রহণযোগ্য? রাতে খাওয়ার সময় আমি সৌরভকে লক্ষ্য করলাম। সে খুব চুপচাপ খাচ্ছে। আমার দিকে তাকাচ্ছে না। খাওয়ার পর সবাই ঘুমাতে গেল। আমি আমার রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। কিন্তু ঘুম আসে না। মনে পড়ছে সৌরভের কথা। তার সেই আকুতি। তার সেই ভালোবাসার চাহনি। হঠাৎ দরজায় একটা আওয়াজ পেলাম। কে? মা। সৌরভের গলা। কি চাই? দরজা খুলো। আমি দরজা খুলে দিলাম। সৌরভ দাঁড়িয়ে আছে। তার চোখে পানি। কি হয়েছে? মা, আমি আর পারছি না গি। কি পারছিস না? তোমাকে ভালোবেসে আমি যন্ত্রণায় মরে যাচ্ছি গি। আমি তাকে রুমের ভেতরে এসে বসতে বললাম। সৌরভ, তুই একজন ডাক্তারের কাছে যা গু। কেন? তোর মানসিক চিকিৎসা দরকার। সে আমার দিকে তাকাল। মানে তুমি আমাকে পাগল ভাবছ? না, কিন্তু তোর এই অনুভূতি স্বাভাবিক নয়। এটা একটা মানসিক অবস্থা গি। আমি পাগল নই মা। আমি শুধু তোমাকে ভালোবাসি। আমি গভীর নিঃশ্বাস ফেললাম। সৌরভ, তুই আমার ছেলে। আমি তোর মা। আমাদের মধ্যে এমন সম্পর্ক হতে পারে না গি। কিন্তু আমি চাই গু। যা চাইস তা ভুল। সৌরভ হঠাৎ আমার হাত ধরল। মা, আমাকে একবার সুযোগ দাও। আমি প্রমাণ করব যে আমি তোমাকে একজন স্বামীর চেয়ে বেশি ভালোবাসতে পারি। আমি আমার হাত ছাড়িয়ে নিলাম। সৌরভ, তুই তোর রুমে যা গু। মা। যা বলেছি। সে মুখ নিচু করে চলে গেল। পরের কয়েকদিন সৌরভ আমার সাথে একেবারেই কথা বলল না। সে বাড়িতে থাকলে আমাকে এড়িয়ে চলত। আমি যেদিকে যাই সে অন্যদিকে যায়।
কিন্তু আমি লক্ষ্য করলাম সে আমার প্রতিটি কাজ লক্ষ্য রাখে। আমি কি পড়ি, কি খাই, কখন বের হই, সব। একদিন সকালে আমি বাজারে যাচ্ছি। দেখি সৌরভ আমার পেছন পেছন আসছে। সৌরভ, তুই কোথায় যাচ্ছিস? আমিও বাজারে যাব। কেন? তোমার সাথে গু? দরকার নেই গু। দরকার আছে। তুমি একা বাজার করতে পার না। ভারী জিনিস আছে গি। আমি আর কিছু বললাম না। কিন্তু বাজারে গিয়ে দেখি সৌরভ আমার পাশে পাশে ঘুরে বেড়াচ্ছে, একেবারে একজন স্বামীর মতো। মাছের দোকানে গেলাম। দোকানদার বলল, বুদি, আপনার ছেলে তো বেশ বড় হয়ে গেছে, দেখতেও ভালো। কবে বিয়ে দেবেন? সৌরভ হেসে বলল, আমার বিয়ে হয়ে গেছে গু। আমি চমকে তাকালাম। কি বলিস? আমি বলেছি আমার বিয়ে হয়ে গেছে গি। দোকানদার অবাক হয়ে বলল, কবে? আমরা তো জানতাম না গি। হ্যাঁ, আমি আমার প্রিয়তম মানুষকে বিয়ে করেছি গু। আমি সৌরভের হাত ধরে টেনে দোকান থেকে বের করলাম। তুই কি বলছিলি? সত্যি কথা গি। কোনো সত্যি কথা? আমি মনে মনে তোমাকে বিয়ে করে ফেলেছি। তুমি আমার স্ত্রী গু। আমার মাথা ঘুরে গেল। সৌরভ, তুই সত্যি পাগল হয়ে গেছিস গু। হয়তো। কিন্তু এটাই আমার বাস্তবতা গু। বাড়ি ফিরে এসে আমি রাহুলকে সব বললাম। সৌরভের আচরণ, তার কথাবার্তা, সব। রাহুল প্রথমে বিশ্বাস করতে পারল না। তুমি নিশ্চয়ই ভুল বুঝেছ। আমি ভুল বুঝিনি। সে সত্যিই এসব বলেছে গু। আমি তার সাথে কথা বলব। সন্ধ্যায় রাহুল সৌরভকে ডেকে বলল, সৌরভ, তোর মায়ের সাথে তুই কি ধরনের আচরণ করছিস? আমি কোনো খারাপ আচরণ করি না গি। তোর মা বলেছে তুই তাকে অদ্ভুত সব প্রস্তাব দিয়েছিস। সৌরভ আমার দিকে তাকাল। তার চোখে হতাশা। বাবা, আমি মায়ের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু আমি তাকে ভালোবাসি। সেটা তো স্বাভাবিক। তুই তো তার ছেলে গু। না বাবা। আমি তাকে একজন নারী হিসেবে ভালোবাসি। রাহুলের মুখ শক্ত হয়ে গেল। কি বলছিস তুই? আমি বলছি আমি মায়ের প্রেমে পড়েছি। আমি তাকে বিয়ে করতে চাই। রাহুল রেগে গিয়ে সৌরভকে একটা থাপ্পড় মারল। তুই পাগল হয়ে গেছিস? নিজের মায়ের সাথে এমন কথা বলিস? সৌরভ গাল চেপে ধরল। কিন্তু তার চোখে কোনো অনুশোচনা নেই। বাবা, আমি পাগল নই। আমি সত্যি কথা বলেছি। তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাগ। না বাবা। আমি যাব না। আমি মায়ের কাছে থাকব। রাহুল আরও রেগে গেল। তুই না গেলে আমি তোকে জোর করে বের করে দেবঘু। আমি মাঝে পড়ে বললাম, থাক। ওকে আর মারিও না গি। রাহুল আমার দিকে তাকাল। তুমি ওর পক্ষ নিচ্ছ? আমি কারো পক্ষ নিচ্ছি না। কিন্তু ওর মানসিক চিকিৎসা দরকার গু। পরের দিন আমরা সৌরভকে নিয়ে একজন মনোচিকিৎসকের কাছে গেলাম। ডাক্তার সৌরভের সাথে একা কথা বললেন। তারপর আমাদের ডেকে বললেন, আপনার ছেলের এডিপাল কমপ্লেক্স আছে। এটা একটা মানসিক অবস্থা। তবে এটা চিকিৎসাযোগ্য। কতদিন লাগবে? রাহুল জিজ্ঞেস করল। নির্ভর করে রোগীর সহযোগিতার উপর। তবে নিয়মিত কাউন্সেলিং করলে 6 মাসেই ভালো ফল পাওয়া যায়। আমরা সৌরভের চিকিৎসা শুরু করলাম। সপ্তাহে 2 দিন ডাক্তারের কাছে নিয়ে যাই। প্রথম কয়েক সপ্তাহে তেমন কোনো পরিবর্তন হল না। সৌরভ এখনও আমার দিকে সেইভাবেই তাকায়। আমার সাথে সেই একই ধরনের কথা বলার চেষ্টা করে। কিন্তু একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি রান্নাঘরে কাজ করছি। সৌরভ এসে দাঁড়াল। মা হুম। আমি তোমাকে একটা কথা বলবো। আমি ভাবলাম আবার তার সেই পুরনো কথা। কি কথা? আমি স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? দেখেছি একটা মেয়ে আমার সাথে কথা বলছে। সে খুব সুন্দর। তার নাম রিয়া। আমি অবাক হয়ে তাকালাম। এ আবার কি? সে কি বলেছিল? সে বলেছিল আমি তাকে ভালোবাসি। আর সে আমাকে ভালোবাসে। আমার মনটা একটু হালকা লাগল। তাই না কি? হ্যাঁ মা। আর আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমি ঘুম থেকে উঠে তার কথা ভাবছি। তোমার কথা নয়। আমি খুশি হয়ে গেলাম। সত্যি? হ্যাঁ। মনে হচ্ছে আমি তাকে খুঁজে বের করব। আমি বুঝলাম চিকিৎসার ফল পেতে শুরু করেছে।
পরের কয়েক সপ্তাহে সৌরভের আচরণ ধীরে ধীরে পাল্টাতে শুরু করল। সে আর আমার দিকে সেইভাবে তাকায় না। আমার সাথে সেই ধরনের কথা বলে না। একদিন সে আমার কাছে এসে বলল, মা, আমি মাফ চাইছি। কিসের জন্য? আমি তোমার সাথে যে আচরণ করেছি, যে কথা বলেছি, সেজন্য। আমার চোখে পানি এসে গেল। কিছু না বাবা। তুই ভালো আছিস, সেটাই আসল। আমি বুঝতে পেরেছি আমার অসুখ ছিল। এখন আমি ভালো। তাই ভালো। কয়েক মাস পর সৌরভ সত্যিই একটা মেয়ের প্রেমে পড়ল। তার নাম রিয়া। ঠিক তার স্বপ্নের মতোই। একদিন সে আমার কাছে এসে বলল, মা, আমি রিয়াকে বিয়ে করব। করবি? তুমি খুশি? অবশ্যই। তুই সুখে থাক, সেটাই চাই। আর এভাবেই আমার সেই কঠিন দিনগুলো শেষ হল। সৌরভ এখন স্বাভাবিক একটা জীবন যাপন করছে। আমি আর রাহুলও স্বস্তিতে আছি। কিন্তু মাঝে মাঝে মনে হয়, আমি কি সত্যিই কখনো সৌরভের প্রস্তাবে একটুও আকৃষ্ট হইনি? এই প্রশ্নের উত্তর আমি নিজেও জানি না। তবে একটা জিনিস জানি, পারিবারিক বন্ধন আর ভালোবাসা সব রকম সমস্যার সমাধান করতে পারে। সৌরভের আজকের সুখী জীবন তারই প্রমাণ। আর আমি একজন মা হিসেবে আমার দায়িত্ব পালন করেছি। আমার ছেলেকে সঠিক পথ দেখিয়েছি। এটুকুই আমার সন্তুষ্টি। গল্পের শেষে বলতে চাই, মানুষের মনে কখনো কখনো অদ্ভুত চিন্তা আসে। কিন্তু সেগুলো মানসিক চিকিৎসার মাধ্যমে ভালো করা সম্ভব। কেউ যদি এমন সমস্যায় পড়েন, তাহলে লজ্জা না পেয়ে ডাক্তারের কাছে যাওয়া উচিত। পরিবার হলো আমাদের সবচেয়ে বড় শক্তি। আর ভালোবাসা দিয়ে যেকোনো সমস্যার সমাধান সম্ভব।